শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়, পদার্থের গাঠনিক ধর্ম, এই অধ্যায়টা নিয়ে আমরা আজকের আলোচনা শুরু করছি। তো এই অধ্যায়ের প্রধানত দুইটি পার্ট আছে, দুইটি অংশ আছে। একটি হচ্ছে তোমার পদার্থের গঠন তথা এই গঠনের মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা যে ধর্ম সেটা। আর আরেকটি ধর্ম হচ্ছে তোমার প্রবাহী পদার্থের ক্ষেত্রে বেশ কিছু ধর্ম আছে সেটা। তার মানে আমরা এখানে দুইটা অংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে কঠিন পদার্থ আর একটা হচ্ছে প্রবাহী পদার্থ। তো প্রবাহী পদার্থের মধ্যে আবার দুইটা পদার্থ আছে, একটা হচ্ছে তরল এবং আরেকটা হচ্ছে বায়বীয় বা গ্যাসীয়। তো তরল এবং বায়বীয় বা গ্যাসীয় এই কয়টাকে একত্রে বলা হয় প্রবাহী পদার্থ। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কঠিন পদার্থ। তো আমরা মূলত কঠিন পদার্থের এই অংশটা নিয়ে আলোচনা করবো এবং এই কঠিন পদার্থের ভিতরে যে টপিক গুলো আছে সেটা হচ্ছে তোমার স্থিতিস্থাপকতা যে পার্ট সেটা, এবং এটাই তোমাদের শর্ট সিলেবাসে এটা বলা আছে, এটাই স্থিতিস্থাপকতার অংশটাই আছে। প্রবাহী পদার্থের যে অংশটা সেটা বাদ দেওয়া হয়েছে, তো এটা আমরা পড়াবো না। আচ্ছা, এখন আমরা পদার্থের গঠন থেকে আমরা কি জানি বলো তো? প্রত্যেকটা পদার্থই কি দিয়ে তৈরি? তোমরা একটু রেসপন্স করে দেখি। যে কোনো পদার্থ অণু দিয়ে তৈরি, তাই না? তো কঠিন পদার্থ অণু দিয়ে তৈরি, তরলও অণু দিয়ে তৈরি, বায়বীয় বা গ্যাসীয় যারা আছে তারাও অণু দিয়ে তৈরি, কিন্তু এদের মধ্যে গঠনগত কিছু পার্থক্য আছে, তাই না? যেমন আমি কঠিন পদার্থের ক্ষেত্রে যে অণুগুলো, আমি একটু বোঝানোর জন্য একটু বড় করে ড্রয়িং করব। এবং অণুগুলোর শেপ কি শেপ বলো তো? ত্রিভুজাকার, গোলাকার নাকি কি শেপ বলো? গোলাকার। আচ্ছা, গোলাকার। আচ্ছা, তো এখন দেখো আমরা এখানে দেখো তোমাদের বোঝানোর জন্য আমি একটা চিত্র দিচ্ছি। ধরো এইটা একটা অণু, বোঝানোর জন্য আমি বড় করে ড্রয়িং করছি, বাস্তবে এত বড় না, অবশ্য তোমরা মনে হয় ছোটই দেখতে পাচ্ছ। ধরো তার পার্শ্বে আবার আরেকটা অণু থাকবে, এর পার্শ্বে আবার আরেকটা অণু থাকবে, এর পার্শ্বে আরেকটা অণু থাকবে। বোঝানোর জন্য আমি একটু বড় করে ড্রয়িং করতেছি, জাস্ট বোঝানোর জন্য, আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। এগুলো বাস্তবে এত বড় না, এগুলো অনেক ছোট, যেগুলো তো আসলে আমরা খালি চোখেও দেখতে পাবো না, এগুলো মাইক্রোস্কোপিক যন্ত্রের মাধ্যমে দেখতে হবে। আচ্ছা, এই কয়টা দিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, এখন বলো তো, তোমরা 8 বা 9 10-এ পড়ে এসছো না যে দুটি অণুর মধ্যবর্তী যে দূরত্ব, এটাকে কি বলা হয়? আন্তঃআণবিক দূরত্ব। এবং দুটি অণুর মধ্যে, হ্যাঁ, এবং এদের মধ্যে কিন্তু বন্ধন আছে। তোমরা নিশ্চয়ই জানো যে তোমার এই বন্ধনগুলো একটু পড়ে নিতে হবে, কেমিস্ট্রিতে যে বন্ধনগুলো পড়েছো। হ্যাঁ, ওই যে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, এগুলো কিভাবে গঠিত হয়, হাইড্রোজেন বন্ধন, পাই বন্ধন, সিগমা বন্ধন, অনেকগুলো বন্ধন আছে, তাই না? ভ্যান্ডার ওয়ালস বন্ধন। তো ওইগুলো তোমরা একটু দেখবে, ওইগুলো ফিজিক্সে আমরা পড়াবো না, তোমরা একটু দেখে নিবে। এবং ওখান থেকে ফিজিক্সে তেমন প্রশ্ন হয় না বললেই চলে, ওটা কেমিস্ট্রির আলোচ্য বিষয়। তো তাহলে এই বন্ধনের কারণে এই অণুগুলোর মধ্যে কি একটা বল কাজ করে, যে বলটার নাম হচ্ছে আন্তঃআণবিক বল। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এই অণুগুলোর মধ্যে যে আন্তঃআণবিক বল কাজ করছে, এখন এই অণুগুলোর বৈশিষ্ট্য কি বলতো? এই অণুগুলো তাদের স্বাভাবিক যে অবস্থা, সেই অবস্থার কি পরিবর্তন হতে দেবে নাকি ওই অবস্থাটাই বজায় রাখতে চাইবে? প্রত্যেকটা পদার্থের সহজাত ধর্মটা কি বলো? ওই অবস্থা বজায় রাখবে, স্থিতিশীল থাকবে। হ্যাঁ, স্থিতিশীল বস্তু হলে স্থিতিশীল থাকবে, আর গতিশীল বস্তু হলে গতিশীল থাকবে। তার মানে কি ওই অবস্থাটাই বজায় রাখতে চাইবে। ইন্টারনেট কানেকশন আনস্টেবল দেখাচ্ছে, শুনতে পাচ্ছ তোমরা? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তো তাহলে এখন তোমার তাহলে এই অণুগুলোর মধ্যে, এই অণুগুলো তাদের স্বাভাবিক অবস্থা বজায় রাখতে চাইবে। আচ্ছা, এখন বলো তো তোমরা একটু বুদ্ধি খাটিয়ে কথাগুলো বলবে। আমি বাহির থেকে বল প্রয়োগ করলাম, ধরো এফ এক্সটার্নাল ফোর্স, ইএক্সটি দ্বারা প্রযুক্ত বল বোঝানো হচ্ছে। আবার ধরো এদিক দিয়েও ধরো বল প্রয়োগ করলাম, চারিদিক থেকে তুমি বল প্রয়োগ করতে পারো, বা যে কোনো একদিক থেকে শুধু তুমি প্রয়োগ করতে পারো। আচ্ছা, এখন বলো তো এই প্রযুক্ত বল যখন তুমি এই বস্তুটার উপরে অ্যাপ্লাই করলা, তখন কি ঘটনা ঘটবে বলো? এই অণুগুলো কি কাছাকাছি চলে আসবে না বাইরের চাপের কারণে, বলের কারণে? আরো কাছে চলে আসবে। বাকিটা কি শুনতে পাচ্ছ? কাছাকাছি চলে আসবে। কাছাকাছি চলে আসবে কেন? বাহ্যিক বলের কারণে, ঠিক আছে। কিন্তু কিন্তু এই অণুগুলো কি কাছাকাছি, একটা অণু আরেকটা অণুকে কি কাছে আসতে দেবে, নাকি তার স্বাভাবিক অবস্থাটা বজায় রাখতে চাইবে? না স্যার, জায়গা না স্যার, তাদের মধ্যে একটা
আচ্ছা, একটু ভালো করে বুঝো, হ্যাঁ, তোমরা কথা না বলে ভালো বাধা করে বোঝার চেষ্টা করো। আমি একটু বলি, তোমরা শোনো। এই বাহ্যিক বলের কারণে এই অণুগুলোর উপরে বাইরে থেকে একটা এক্সটার্নাল ফোর্স প্রযুক্ত হবার কারণে এই অণুগুলো কাছাকাছি আসবে বাহ্যিক বলের কারণে। কিন্তু আবার এই অণুগুলো আবার একে অপরের উপর বল প্রয়োগ করে ওই অণুগুলোকে তাদের স্বাভাবিক অবস্থাটা ধরে রাখতে চাইবে বা বজায় রাখতে চাইবে। তাহলে সেই ক্ষেত্রে তুমি যখন চারিদিক থেকে এই বস্তুটার উপরে বল প্রয়োগ করছো, তাহলে এই বস্তুটার কি হবে? সংকোচন হবে না প্রসারণ হবে? সেটা আগে বলো। তার কোশ্চেনটা বোঝা যায় না। কি বলছেন? ঠিক আছে। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ না? আমার কথা শোনা যাচ্ছে না? স্যার মাঝখানে আটকে গেছিল। আপনার প্রশ্নটা বুঝতে পারিনি। আচ্ছা, এখন আমি আবারও বলছি যে এই বস্তুটার উপর চারিদিক থেকে না, যে কোনো একদিক থেকে হতে পারে, দুই দিক থেকে হতে পারে, আবার চারিদিক থেকে হতে পারে, যদি বল প্রযুক্ত হয় ভিতরের দিকে, বস্তুর ভিতরের দিকে, তাহলে এক্ষেত্রে এই যে পদার্থ যেটা দেখানো হচ্ছে এটার কি হবে? এটার অবস্থাটা কি হবে? সংকোচন হবে না প্রসারণ হবে? যেভাবে যেরকম আছে ওরকম থাকবে। আচ্ছা, যে বলছো যেরকম আছে ওই রকমই থাকবে, ওর আসলে কমন সেন্সের অভাব আছে, ও কিছুই বোঝে নাই। বাহ্যিক বলের কারণে অণুগুলো কাছাকাছি আসবে, তো কাছাকাছি আসলে কি হবে? এটা কি ওই অবস্থায় থাকবে নাকি সংকোচন হবে? এটা কমন সেন্স অ্যাপ্লাই করো। সংকোচন হবে। এর ক্ষেত্রে সংকোচন হবে। আচ্ছা, এখন সংকোচন। সংকোচন হতে কি দেবে? এই অণুগুলো কি সংকোচন হতে দেবে নাকি বাধা দেবে? বলো। বাধা দেবে। বাধা দিবে না, তাদের স্বাভাবিক অবস্থা দিবে। হ্যাঁ, তাহলে তাদের স্বাভাবিক অবস্থা বজায় রাখার জন্য এই অণুগুলো সংকোচন হতে বাধা দেবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই পদার্থে এই অণুগুলোর ভিতরে যে আন্তঃনামিক বলটা কাজ করেছিল, সেই আন্তঃনামিক বল তাহলে কি ধর্মী হবে? এই যে প্রকৃতি যেটা বলা আছে, এই আন্তঃনামিক বলের প্রকৃতি এটা কি আকর্ষণ ধর্মী হবে না বিকর্ষণ ধর্মী হবে? যখন তুমি সংকোচন করছো বিকর্ষণ ধর্মী। বিকর্ষণ তার ধর্মী হবে। বিকর্ষণ ধর্মী হবে। তার মানে ওই যে একটা অণু আর একটা অণুকে কাছে আসতে দেবে না, তো কাছে আসতে না দেওয়ার অর্থ কি? তাহলে ওই অণুগুলোর মধ্যে যে আন্তঃনামিক বলটা কাজ করবে, তার যে প্রকৃতি সেটা কি ধর্মী হবে? বিকর্ষণ ধর্মী হবে। ঠিক আছে, তাহলে এটা বিকর্ষণ বিকর্ষণ ধর্মী হবে। তাহলে আমরা কি শিখলাম? এই এতক্ষণ আলোচনায় কি শিখলাম? যে কোনো পদার্থের উপর যখন বাহ্যিক বল প্রয়োগ করে এটা সংকোচন ঘটানোর চেষ্টা করা হয়, তখন এই পদার্থের ভিতরে যে আন্তঃনামিক বল কাজ করবে, সেই আন্তঃনামিক বলের প্রকৃতি হবে বিকর্ষণ ধর্মী। কেন? তার কারণটা হচ্ছে যে ওই বিকর্ষণ বলটা ওই অণুগুলোকে তাদের স্বাভাবিক যে অবস্থাটা ছিল সেই অবস্থাটা ধরে রাখতে চাইবে বা বজায় রাখতে চাইবে। তাহলে আমরা এই ক্ষেত্রে আন্তঃনামিক বলের প্রকৃতি পেলাম বিকর্ষণ ধর্মী। আচ্ছা, তার উল্টো ঘটনা কি ঘটবে বলো তো? আমি এই বস্তুটার উপরে বল প্রয়োগ করে বাইরের দিকে টান দিতাম, তাহলে কি হতো? এখন নিজেরা ব্যাখ্যা দাও। স্যার আকর্ষণ প্রথম প্রতিষ্ঠিত হয়ে যায়, কিন্তু আবার আচ্ছা, কাজী সাবা বলো। সাবা মন খারাপ করেছো নাকি? বলো হ্যাঁ স্যার। বলো। স্যার যখন হচ্ছে এখান দূরত্ব আন্তঃনামিক আকর্ষণ মানে আন্তঃনামিক দূরত্ব বৃদ্ধি করা হবে, তখন হচ্ছে এদের মধ্যে আন্তঃনামিক আকর্ষণ বল কাজ করবে। আচ্ছা, তার মানে কি ওই যে একটা অণু থেকে আরেকটা অণু যে দূরে সরে যাবে, তাহলে সেই দূরে সরে যেতে দিবে না, কেননা তাদের মধ্যে বন্ধন আছে, যে আন্তঃনামিক বল আছে। তাহলে দূরে সরে যেতে দিবে না মানে কি? তাহলে একটা অণু আরেকটা অণুকে কি ছেড়ে দেবে না আকর্ষণ বল দ্বারা ধরে রাখার চেষ্টা করবে? ধরে রাখার চেষ্টা করবে। আর সেই ক্ষেত্রে এখন আমার এই ক্ষেত্রে আন্তঃনামিক বলের যে প্রকৃতি সেটাই হচ্ছে তোমার কি? আকর্ষণ ধর্মী। তাহলে আমরা গুরুত্বপূর্ণ দুটা কথা শিখলাম, যে কোনো পদার্থের উপর যখন বাহ্যিক বল প্রয়োগ করে এটার সংকোচন ঘটানো হয়, তাহলে এদের ভিতরে যে আন্তঃনামিক বল কাজ করবে সেটা হবে বিকর্ষণ ধর্মী। আর যখন আমি এটাকে টেনে লম্বা করব, তথা বাহির দিকে যখন বল প্রয়োগ করা হবে, তখন একটা অণু আরেকটা অণু থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু দূরে সরে যেতে বাধা দেবে। তার মানে এই ক্ষেত্রে আমার আন্তঃনামিক বলের প্রকৃতি হবে আকর্ষণ ধর্মী। দেখো এইটুকু বুঝতে পেরেছি কিনা? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। জি স্যার। এই যে সংকোচন এবং প্রসারণের ক্ষেত্রে এই পদার্থের ভিতরে যে আন্তঃনামিক আকর্ষণ এবং বিকর্ষণ বল কাজ করেছে, এই বলটাকে আমরা আগেকার অনেক আগে তোমরা এগুলো আন্তঃনামিক বল নামে নামকরণ শিখেছো। এখন আমরা এই বলটা নতুন আর একটা নামকরণ করছি। এই বলটার নাম হচ্ছে স্থিতিস্থাপক বল। এটা বলার আবার একটা কারণও আছে। কারণটা হলো যে এই যে যখন তুমি কোনো একটা বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করলা, তখন এটা কি হচ্ছে? হয় সংকোচন হচ্ছে অথবা কি হচ্ছে? প্রসারণ হচ্ছে। তার মানে কি কোনো পদার্থের
সংকোচন বা প্রসারণ হওয়ার অর্থ কি বলতো? তাহলে তার একটা বিকৃতি তৈরি হচ্ছে না? বিকৃতি বলতে তার স্বাভাবিক অবস্থাটা জি একটু স্যার। পরিবর্তন হয়ে যাওয়া। পরিবর্তন হয়ে যাওয়া। যেমন আমি এই অবস্থায় আছি, আমার দিকে খেয়াল করো তোমরা। এখন আমার আমি যদি এই দিকে তাকাই, উপরের দিকে তাকাই, তাহলে এটা কি আমার স্বাভাবিক অবস্থা নাকি একটু বিকৃতি অবস্থা হলো? একটু বিকৃতি হলো না? বিকৃতি অবস্থা। হালকা বিকৃতি হলো। আবার আমি এই দিকে, আমি কি সারা জীবন কি এভাবে থাকতে পারবো? তাহলে এটা কি আমার একটা বিকৃতি অবস্থা হলো? এইরকম যেকোনো পদার্থের ক্ষেত্রে কি তার উপরে বল প্রয়োগ করা হলে তার একটা আকার, আকৃতি, আয়তনে এগুলোর পরিবর্তন হবে। এই যে পরিবর্তনটা হচ্ছে ওটাকে কি বলা হচ্ছে? বিকৃতি। তাহলে বিকৃতিটা যে তৈরি হচ্ছে সেটা কোন বলের কারণে? এই পদার্থের ভিতরে যে স্থিতিস্থাপক বলটা তৈরি হচ্ছে তার কারণে নাকি বাহ্যিক বলের কারণে? বাহ্যিক বলের কারণে। বাহ্যিক বলের কারণে। আচ্ছা, তাহলে বাহ্যিক বলের কারণে এর একটা বিকৃতি হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই বাহ্যিক বলটা যদি তুমি এখন সরিয়ে নাও, তাহলে এই যে বিকৃতি হলো, এই পদার্থগুলো, অণুগুলো কি ওই বিকৃতি অবস্থাটাই ধরে রাখবে নাকি তার আগের অবস্থায় ফিরে যাবে? পূর্বের অবস্থায় আগের ফিরে অবস্থায় পূর্বের যাবে। অবস্থায় ফিরে যাবে। ফিরে যাবে। তাহলে ওটা কোন বলের কারণে আগের অবস্থায় ফিরে যাবে বলো তো? এই যে বলটা, যেটার নামই হচ্ছে স্থিতিস্থাপক বল। মানে অর্থাৎ আন্তঃআণবিক বল। না, আন্তঃআণবিক বল আমরা আর বলবো না, ওখান থেকে আমরা দুইটাকে একত্রে আমরা স্থিতিস্থাপক বল বলবো। ওই যে আন্তঃআণবিক আকর্ষণ বল আর আন্তঃআণবিক বিকর্ষণ বল, ওই দুইটাকে আমরা একত্রে এখন কি বলবো? স্থিতিস্থাপক বল। নতুন আর একটা নাম মনে রাখবে। এবং এবং এই ক্ষেত্রে তোমার কি বলা হচ্ছে? স্থিতিস্থাপক কথাটা কেন এলো? কারণটা হলো যে ওই বাহ্যিক বল প্রয়োগ করার কারণে এটার বিকৃতি হয়েছে, আবার এই বাহ্যিক বল অপসারণ হবার কারণে ওই পদার্থগুলো বা বস্তুটি আগের অবস্থায় ফিরে গিয়েছে। কোনো বস্তুর উপর বিকৃতি ঘটার পর যদি বাহ্যিক বল অপসারণের পর ওই বস্তুটা যদি আগের অবস্থায় ফিরে যায়, তাও এই ফিরে যাওয়ার যে ধর্ম, এই ধর্মটাকে বলা হয় তোমার স্থিতিস্থাপকতা। তাহলে যেহেতু এই বস্তুটার মধ্যে স্থিতিস্থাপকতার ধর্মটা বিদ্যমান, তাহলে যে বলের কারণে এটা আগের অবস্থায় ফিরে যাচ্ছে সেই বলটার নামই হচ্ছে স্থিতিস্থাপক বল। এবং যে ধর্মের কারণে এটা আগের অবস্থায় ফিরে যায়, তথা আগের আকার, আকৃতি, আয়তন যেটা ছিল সেটা ফিরে পায়, সেই ধর্মটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। এবং যে সকল বস্তুর মধ্যে এই ধর্মটা বিদ্যমান, সেই বস্তুগুলোকে বলা হয় স্থিতিস্থাপক বস্তু। দেখো তো এই কনসেপ্ট গুলো বুঝতে পারলে কিনা? অনেকগুলো কথা বলেছি আমি। স্থিতিস্থাপকতা কি জিনিস, স্থিতিস্থাপক বল কি জিনিস, আর আরেকটা বলা হলো স্থিতিস্থাপক বস্তু কি জিনিস। তাহলে স্থিতিস্থাপকতা মানে কি? মানে হচ্ছে সংজ্ঞা, পরীক্ষা যদি সংজ্ঞা আসে তাহলে এইভাবে বলবে যে কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রযুক্ত হওয়ার ফলে যদি এর আকার, আকৃতি, আয়তনের পরিবর্তন হয় তথা বিকৃতি হয়, এবং এই বাহ্যিক বল অপসারণ হলে যদি ওই বস্তুটি আবার আগের অবস্থায় ফিরে যায়, তাহলে ওই বস্তুটি আগের অবস্থায় ফিরে যাওয়ার যে ধর্ম, সেই ধর্মকে বলা হয় স্থিতিস্থাপকতা। এবং যে বলের কারণে এই বস্তুটি আগের অবস্থায় ফিরে যায়, সেই বলটার নামই হচ্ছে তোমার স্থিতিস্থাপক বল। এবং যে সকল বস্তুর মধ্যে এই ধর্মটা বিদ্যমান, মানে স্থিতিস্থাপকতা ধর্মটা বিদ্যমান, সেই সকল বস্তুগুলোকে বলা হয় স্থিতিস্থাপক বস্তু। দেখো তো এই সংজ্ঞাগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা? জি স্যার। আচ্ছা, এখন এখানে বেশ কিছু কথা আছে। ধরো আমরা বাহ্যিক বল প্রয়োগ করলাম, ধরো F(xt) ধরো তোমার 2 নিউটন, 4 নিউটন, 5 নিউটন, এইভাবে ধরো বলের মান আমি আস্তে আস্তে বৃদ্ধি করতে করতে ধরো তোমার 100 নিউটন পর্যন্ত গেলাম। এর ফলে দেখা গেল যে এই 100 নিউটন বল প্রয়োগ করার ফলে এই বস্তুটার বিকৃতি হয়েছে। এখন এই 100 নিউটন বল যদি অপসারণ হয় তাহলে এই বস্তুটা আবার আগের অবস্থায় ফিরে গিয়েছে। তাহলে বলো তো তার মধ্যে কি স্থিতিস্থাপকতা ধর্মটা আছে না নষ্ট হয়ে গেছে? স্যার আটকে এসেছিল প্রশ্নটা। এত সমস্যা হলে ক্লাসে পড়াবো কি করে? আমি বললাম যে এই যে 2 নিউটন, 4 নিউটন, মাঝে কিন্তু ডটেড মানে বুঝতে পেরেছো তো? ডটেড মানে কি? মাঝে আরো অনেকগুলো বল আছে। এইভাবে আমরা বলের মান বৃদ্ধি করতে করতে আমরা 100 নিউটন পর্যন্ত বল প্রয়োগ করলাম। এবারে এই 100 নিউটন বল প্রয়োগ করার ফলে এই বস্তুটার বিকৃতি হয়েছে, এবং এই 100 নিউটন বল অপসারণ হবার ফলে বস্তুটি আবার আগের অবস্থায় ফিরে গিয়েছে। তাহলে এই বস্তুটার স্থিতিস্থাপকতা ধর্মটা কি নষ্ট হলো নাকি স্থিতিস্থাপকতা ধর্মটা আছে? সেটা হচ্ছে আমার আছে, এটাই আমি প্রশ্ন করেছিলাম। আচ্ছা, এবারে ধরো আমি এই 100-র চেয়ে আর একটু বেশি বল প্রয়োগ করলাম। ধরো সেই বলটা আমি নামকরণ করলাম F(ext), দ্যাট ইজ গ্রেটার দেন 100 নিউটন। তো গ্রেটার দেন 100 নিউটন মানে কি? সেটা হতে পারে 100.1 নিউটন,
সেটা হতে পারে 100.5 নিউটন, তাই না? মানে 100 নিউটনের চেয়ে বড় হতে হবে। তো এই বলগুলো প্রয়োগ করলে দেখা যাচ্ছে যে এই বস্তুটি আর আগের অবস্থায় ফিরে যাচ্ছে না। তো আগের অবস্থায় ফিরে যাচ্ছে না, তার মানে কি? তাহলে নিশ্চয়ই তার স্থিতিস্থাপকতা যে ধর্ম, সেটা কি আগের মতোই আছে না নষ্ট হয়ে গেছে বা লোপ পেয়েছে? নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গিয়েছে। নষ্ট হয়ে আচ্ছা, নষ্ট তাহলে হয়ে এখন যাচ্ছে। এই যে তাহলে এই বস্তুটার স্থিতিস্থাপকতা ধর্ম কত নিউটন বল পর্যন্ত আছে? 100 নিউটন। 100 নিউটন। 100 নিউটন বল পর্যন্ত আছে। সেই জায়গা থেকে আমরা আরেকটা কনসেপ্ট আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে তোমার স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমা বলতে বোঝানো হয় যে সর্বোচ্চ যে মানের বল পর্যন্ত কোনো বস্তুর স্থিতিস্থাপক ধর্ম বিদ্যমান থাকে, অর্থাৎ ওই মানের বল প্রয়োগ করা হলে ওই বস্তুটির বিকৃতি ঘটবে, মানে আকার আকৃতি আয়তনে পরিবর্তন হবে, এবং ওই বল যদি অপসারণ হয় তাহলে এই বস্তুটি আবার আগের অবস্থায় ফিরে যাবে। তাহলে এইটা তাহলে তোমার যে বলের কারণে এটা আগের অবস্থায় ফিরে গেল, সর্বোচ্চ যে বলের কারণে, সেই বলটাকে আমরা কি বলবো? স্থিতিস্থাপক স্থিতিস্থাপক বল না, স্থিতিস্থাপক সীমা বলা হয়। এই জিনিসটাকে রাশিটাকে বলা হয় তোমার স্থিতিস্থাপক সীমা। বল তো আমরা আগে জেনেছি। তো স্থিতিস্থাপক সীমার ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে সবাই? বাকিরা শুনতে পাচ্ছ? আমি শুনতে পাচ্ছি না তোমাদের। জি স্যার। জি স্যার। তাহলে স্থিতিস্থাপক সীমা কাকে বলে? বলো, পূজা বণিক বলো। সর্বোচ্চ যে বল পর্যন্ত ধর্ম বজায় থাকে সেই বলকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। হ্যাঁ, শর্টকাট বলেছো, এটা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। বুশরা বলো, স্থিতিস্থাপক সীমার কনসেপ্টটা বলো। স্যার, সর্বোচ্চ যে বল পর্যন্ত কোনো বস্তুর স্থিতিস্থাপকতা ধর্মটা বজায় থাকবে, মানে হচ্ছে যতটুকু বল পর্যন্ত হচ্ছে বস্তুটা বল প্রয়োগের পরে আবার বল অপসারণের পরে আবার আগের অবস্থায় ফিরে আসতে পারবে, ততটুকু হচ্ছে সীমা। এরপর হচ্ছে আর আসতে পারবে না, তখন হচ্ছে ওইটা হচ্ছে স্থিতিস্থাপক সীমার বাইরে, মানে হচ্ছে তখন বস্তুটি আর স্থিতিস্থাপকতার ধর্মটা থাকবে না তার। হ্যাঁ, স্থিতিস্থাপকতার ধর্মটা থাকবে না, এই হচ্ছে। তাহলে স্থিতিস্থাপক সীমার ব্যাপারটা আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম। এটা খুবই ইম্পর্টেন্ট সংজ্ঞা, পরীক্ষা আসে। স্থিতিস্থাপকতার সংজ্ঞাটা পরীক্ষা আসে, স্থিতিস্থাপক বলের সংজ্ঞাটা পরীক্ষা আসে, আর স্থিতিস্থাপক সীমার সংজ্ঞাটা পরীক্ষা আসে। আর স্থিতিস্থাপক যে বস্তুর কথাটা বলা হলো, এই স্থিতিস্থাপক বস্তু আবার 3 প্রকার। একটা হচ্ছে তোমার পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। শর্টকাট এটা আমি বলি, এটা তোমরা বইগুলোতে দেখবে। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, পূর্ণ বলতে বোঝানো হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। তো এটা বলতে বোঝানো হচ্ছে যে তোমার এটা হচ্ছে স্থিতিস্থাপক বস্তুর প্রকারভেদ, ক্লাসিফিকেশন। 1 নাম্বার ক্লাসিফিকেশন হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কাকে বলে? যে কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ হলে বিকৃতি ঘটবে, বাহ্যিক বল অপসারণ হলে সেটা একদম আগের অবস্থায় ফিরে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, দেখবে যে বাস্তবে পৃথিবীর কোনো বস্তু আসলে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু না নয়। যেমন তোমরা যে বাসায় রাবার ইউজ করো, এই রাবারকে যদি বারবার টানা হয় তাহলে এটা আস্তে আস্তে কি হতে থাকে বলো তো? লুজ হতে থাকে না? এটা দৈর্ঘ্য বেড়ে যেতে থাকে না? তাহলে এটার স্থিতিস্থাপকতা যে ধর্ম, এটা কি একেবারে কি আগের অবস্থায় ফিরে যায় না কিছুটা বিকৃতি থেকে যায়? বিকৃতি থেকে যাচ্ছে। তাহলে বাস্তবে পৃথিবীর কোনো বস্তু কি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু আছে? নাই। তো রাবারকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু হিসেবে কল্পনা করা হয় রাবারকে। এটার বিকৃতির পরিমাণটা অনেক কম থাকে, তার মানে এটা মোটামুটি আগের অবস্থায় ফিরে যায়। এবারে 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে তোমার পূর্ণ দৃঢ় বস্তু। পূর্ণ দৃঢ় বস্তু বলতে বোঝানো হচ্ছে, দৃঢ় মানে নাম থেকে দেখো, দৃঢ় মানে কি? এই বস্তুর উপর বাহ্যিক বল প্রযুক্ত হবে কিন্তু এর আকার আকৃতি আয়তনে কোনো পরিবর্তন হবে না তথা বিকৃতি ঘটবে না, এই জাতীয় বস্তুকে বলা হয় পূর্ণ দৃঢ় বস্তু। তো বাস্তবে পূর্ণ দৃঢ় বস্তু বলতে কি কোনো বস্তু আছে? যে কোনো বস্তুর উপরে আমরা বল প্রয়োগ করলে কি হবে বলো তো? এর একটা বিকৃতি ঘটবে না? যেমন কাঁচ, স্টিল, এইগুলোর উপরে যেন তেন বল প্রয়োগ করলে বিকৃতি ঘটবে না। এগুলোর উপরে বিকৃতি ঘটাতে গেলে অনেক মানের বল প্রয়োগ করতে হবে। কিন্তু এগুলোর উপরে বেশি মানের বল প্রয়োগ করলে কি হবে? বিকৃতি ঘটবে। তো পূর্ণ দৃঢ় বস্তু হিসেবে কাঁচ, স্টিল বা ইস্পাত এগুলোকে বিবেচনা করা হয়। বিবেচনা করা হয় মানে আসলে এগুলো আসলে তোমার পূর্ণ দৃঢ় বস্তু নয়। এটার উপরে বেশি মানের বল প্রয়োগ করলে তার কি হবে? বিকৃতি ঘটবে। আচ্ছা, এবারে 3 নাম্বার যে বস্তুটা, সেটা হচ্ছে তোমার পূর্ণ নমনীয় বস্তু। নমনীয় মানে আসলে এটার বিকৃতি ঘটবে বাহ্যিক বল প্রয়োগ করলে, কিন্তু বাহ্যিক বল অপসারণ হলে সেটা আগের অবস্থায় ফিরে যাবে না। এটাকে অনেক সময় প্লাস্টিক বস্তুও বলা হয়। প্লাস্টিক বস্তু। প্লাস্টিক টেনে তোমরা কখনো দেখেছো? টেনে রেখে দাও,
ওটা কি অবস্থায় থাকে বলো তো? সুইং গাম যেটা আমরা ওইরকমই থাকে। সুইং গাম যেটা আমরা খাই, ওই যে সুইং গামকে বিকৃত যদি অবস্থায় লম্বা করে দাও, তোমার টেনে লম্বা করো, তাহলে ওই অবস্থায় থেকে যায়। আমরা যে রুটি খাই, ওই যে আটা বা ময়দা আমরা পানির সাথে মিশিয়ে যে মন্ড তৈরি করি, সেটা যদি টেনে রেখে দেওয়া হয় মোটামুটি ওই অবস্থায় থেকে যায়। প্লাস্টিকের ক্ষেত্রে এই ধর্মগুলো বিদ্যমান। এই জাতীয় বস্তুকে বলা হয় তোমার পূর্ণ নমনীয় বস্তু বা প্লাস্টিক বস্তু। তো দেখো তো ক্লাসিফিকেশন তিনটা বুঝতে পেরেছো কিনা একটু বলো। এগুলো অতটা ইম্পর্টেন্ট না, তোমরা একটু বই থেকে দেখবে, খুবই মানে লেস ইম্পর্টেন্ট এইগুলো। এই তিনটাই হচ্ছে তোমার স্থিতিস্থাপক বস্তুর ক্লাসিফিকেশন। একটা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, 2 নম্বর হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু, আর 3 নম্বর হচ্ছে পূর্ণ নমনীয় বস্তু বা প্লাস্টিক বস্তু বলা হয়। ক্লিয়ার হয়েছে সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবারে আরেকটি কনসেপ্ট আছে এখানে, সেটা হচ্ছে তোমার স্থিতিস্থাপক ক্লান্তি। স্থিতিস্থাপক ক্লান্তি বলা হচ্ছে। ক্লান্তি নাম থেকে কি বুঝতেছো বলো? স্থিতিস্থাপক ক্লান্তি। স্থিতিস্থাপক ধর্মটা ক্লান্ত হয়ে যাবে আর স্থিতিস্থাপক ধর্ম দেখাতে পারবে না। আচ্ছা, সেটা হচ্ছে যে কোন বস্তুর উপর বাহ্যিক বল প্রযুক্ত যদি তুমি এই বস্তুটার উপরে বারবার পীড়ন তৈরি করো। পীড়ন মানে, পীড়নের বাংলা অর্থ হচ্ছে অত্যাচার। পীড়নের বাংলা আমি আজকে পড়াবো, পীড়নের মূল কনসেপ্ট। পীড়নের বাংলা যে অর্থ সেটা হচ্ছে তোমার অত্যাচার। তো কোনো বস্তুর উপরে, রাবারের উপরে যদি বারবার তুমি টানো এইভাবে, তাহলে এই বস্তুটা যে স্থিতিস্থাপকতা যে ধর্ম, এটা কি আগের মধ্যেই থাকবে নাকি লোপ পাবে বলো তো? খুব দ্রুতই লোপ পেয়ে যাবে না বারবার যদি তুমি অত্যাচার করো? তাহলে দেখা যাবে যে এই কোন বস্তুর উপরে যদি বারবার পীড়ন তৈরি করো তথা অত্যাচার করো, অত্যাচার বলবো না তোমরা, পীড়ন বলতে হবে। কোনো বস্তুর উপরে যদি বারবার পীড়ন তৈরি করা হয়, তাহলে ওই বস্তুর যে স্থিতিস্থাপক সীমা যেটা ছিল, যেমন আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম একটা বস্তুর ক্ষেত্রে স্থিতিস্থাপক সীমা পেয়েছিলাম আমরা 100 নিউটন। এখন দেখা যাবে যে এই পদার্থটার স্থিতিস্থাপকতা ধর্মটা যেহেতু বারবার পীড়ন তৈরি করেছো, অত্যাচার করেছো, ফলে তার যে স্থিতিস্থাপক যে সীমা, তার চেয়ে কম মানের বল প্রয়োগ করলেই এই বস্তুটা দেখা যাবে যে তোমার আগের অবস্থায় ফিরে যেতে চাইবে না। তাহলে আগের অবস্থায় ফিরে যেতে চাচ্ছে না মানে কি? তাহলে আগের অবস্থায় ফিরে যেতে সে অনীহা প্রদর্শন করছে বা শৈথল্য প্রদর্শন করছে। তার মানে মনে হবে পদার্থটা এই অবস্থায়, আগের অবস্থায় যেতে একটা ক্লান্তি অনুভব করছে। এই যে পদার্থের যে অবস্থা, এই অবস্থাটার নামই হচ্ছে তোমার স্থিতিস্থাপক ক্লান্তি। সংজ্ঞাটা বই থেকে সুন্দর করে মুখস্থ করবে। তবে আমি আবারও বলছি, কোন বস্তুর উপর যদি বারবার পীড়ন তৈরি করা হয়, তাহলে ওই বস্তুর স্থিতিস্থাপকতা ধর্ম আস্তে আস্তে লোপ পায়। এর ফলে ওই বস্তুটির যে স্থিতিস্থাপক সীমা, তার চেয়ে কম মানের বল প্রয়োগ করা হলে বিকৃতি ঘটবে, বাট ওই বল অপসারণ হলে ওই পদার্থটি আগের অবস্থায় ফিরে যেতে অনীহা প্রদর্শন করবে। অর্থাৎ মনে হবে পদার্থটা এই অবস্থায় ক্লান্তিতে ভুগছে। তো পদার্থের এই যে অবস্থাটা, এই অবস্থার নামই হচ্ছে স্থিতিস্থাপক ক্লান্তি। সংজ্ঞা বইতে সুন্দর করে লেখা আছে, ওই সংজ্ঞাটা তোমরা মুখস্থ করবে। তো স্থিতিস্থাপক ক্লান্তির যে ব্যাপার, এটা কি ক্লিয়ার হয়েছে সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবারে চলে আসো আমরা পরের যে টপিকটা, সেটা হচ্ছে তোমার বিকৃতির দিকে আমরা চলে যাচ্ছি। বিকৃতি অলরেডি বলা হয়ে গেছে। বিকৃতি বলো, বিকৃতি কাকে বলে? বিকৃতি আর আরেকটা টপিক আমরা পড়বো, সেটা হচ্ছে তোমার পীড়ন। আচ্ছা, বিকৃতি মানে কি? যে কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করলে যদি তার আয়তন, আকার, আকৃতি এগুলোর পরিবর্তন হয়, তাহলে হচ্ছে বস্তুর ভিতরে বিকৃতি দেখা যায়। হ্যাঁ, ওটাই, মানে কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করা হলে কি হবে? এর তোমার স্বাভাবিক অবস্থার পরিবর্তন হবে। এই যে পরিবর্তনটা হওয়া, সেটাই হচ্ছে বিকৃতি। আচ্ছা, এখন বলো তো, এই বিকৃতি ঘটাবার জন্য কি করতে হচ্ছে? তোমার বাহ্যিক বল প্রয়োগ করতে হচ্ছে। বাহ্যিক বল, তাহলে পীড়নটা হচ্ছে এই বিকৃতি ঘটাবার জন্য কোন বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বল প্রয়োগ করতে হয়। তো ধরো কোনো বস্তুর ক্ষেত্রফল যদি এ হয়, তার উপরে প্রযুক্ত লম্বভাবে প্রযুক্ত বল যদি এফ হয়, তাহলে একক ক্ষেত্রফলের উপরে লম্বভাবে প্রযুক্ত বলটা কত বলতো? এফ ডিভাইডেড এ। এইটাকে বলা হচ্ছে তোমার পীড়ন। এটাকে বলা হচ্ছে পীড়ন। কোন বস্তুর বিকৃতি ঘটাবার জন্য ওই বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বল প্রয়োগ করতে হয়, তাকেই বলা হয় পীড়ন। তাহলে পীড়ন দ্যাট ইজ ইকুয়াল টু আমরা লিখবো এফ ডিভাইডেড এ। তাহলে এই এফটাকে আমরা কি বল বলছি বলো, একটু বুঝে উত্তর দিও। এই বলটাকে আমরা কি বল নামকরণ করেছি? বাহ্যিক বল। এখন এই পদার্থের ভিতরে এই বাহ্যিক বলটা অপসারণ হলে সেটা আবার কি হয় বলতো? আগের অবস্থায় ফিরে যায়, স্থিতিস্থাপকতা ধর্ম যেহেতু তার মধ্যে আছে।
তাহলে এখন আমরা এই পীড়নের ক্ষেত্রে জি, স্যার। এই বলটাকে আমরা বাহ্যিক বল দিয়েও সংজ্ঞা দিতে পারি, আবার স্থিতিস্থাপক বল বা স্থিতিস্থাপক বল কিন্তু এক ধরনের বাধা দানকারী বল, ওই যে সংকোচন হতে বাধা দিচ্ছে বা প্রসারণ হতে বাধা দিচ্ছে স্থিতিস্থাপক বলটা। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই বাধা দানকারী বল দিয়েও আমরা সংজ্ঞা দিতে পারি বা স্থিতিস্থাপক বল বলতে পারি, অথবা প্রযুক্ত বল দিয়ে কিন্তু আমরা এই সংজ্ঞাটা দিতে পারি। বুঝতে পেরেছো? বাধা দানকারী বল, বাধা দানকারী বল, অথবা আমরা কি বলতে পারি, প্রযুক্ত বল। কেন বলতো দুইটা দিয়ে সংজ্ঞা দেওয়া যাবে কেন? কারণটা হচ্ছে বাহ্যিক বল আর প্রযুক্ত বল হচ্ছে পরস্পর প্রযুক্ত বল আর বাধা দানকারী বল হচ্ছে পরস্পর সমান। সমান। সুতরাং এই সংজ্ঞাটা তুমি এই যে পীড়নের জায়গায় যে এফ বাই এ লিখেছো, এই এফটা তুমি বাহ্যিক বল দিয়ে বলতে পারো, আবার বাধা দানকারী বল দিয়ে বলতে পারো। তাহলে কি বলবে? বলবে যে কোনো বস্তুর বিকৃতি ঘটাবার জন্য ওই বিকৃতির বিরুদ্ধে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বল প্রযুক্ত হয়। আচ্ছা বলো তো, বিকৃতির বিরুদ্ধে যে বলটা প্রযুক্ত হচ্ছে, বিকৃতির বিরুদ্ধে, তাহলে সেই বলটা কোন বল বলো? স্থিতিস্থাপক বল। স্যার এটা স্থিতিস্থাপক বল হ্যাঁ, স্থিতিস্থাপক বল বা বা বাধা বাধা দানকারী বল। দানকারী বল। বিকৃতি তো স্থিতিস্থাপক বল করছে না, বিকৃতি তো কে করছে? বাহ্যিক বল। তাহলে বিকৃতির বিরুদ্ধে যে বল, একক ক্ষেত্রফলের উপর বিকৃতির বিরুদ্ধে যে বলটাও তৈরি হয় বা উৎপন্ন হয়, সেটাই হচ্ছে বাধা দানকারী বল বা স্থিতিস্থাপক বল। আবার কোন কোন বইতে দেখবে সংজ্ঞা লেখা আছে যে কোন বস্তুর বিকৃতি ঘটাবার জন্য ওই বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বল প্রযুক্ত হয়। তাহলে এখানে কোন বল দিয়ে বলা হলো? প্রযুক্ত বল দিয়ে বলা হলো। স্যার এখানে বাহ্যিক বল দিয়ে। হ্যাঁ, বাহ্যিক বল দিয়ে। তাহলে এই পীড়নের সংজ্ঞাটা দুইটা দিয়ে দেওয়া যাবে, প্রযুক্ত বল দিয়েও দেওয়া যাবে, বাহ্যিক বল দিয়েও দেওয়া তোমার বাধা দানকারী বল দিয়েও দেওয়া যাবে। এটা কি ক্লিয়ার হয়েছে সবাই? স্যার জি স্যার। আমরা পীড়নের ক্ষেত্রে সবসময় ক্ষেত্রফলে কেন হিসাব করি? এটা বাই আয়তন বা দৈর্ঘ্য ডেফিনেশন, এগুলোতে কেন হিসাব? এটা বাই ডেফিনেশন, এটা একটা ফোর্স। একক ক্ষেত্রফলের উপরে যে বল প্রযুক্ত হয় সেটা একটা ফোর্স। তোমরা যেমন 9-10 এ পড়ে এসছো না, এটাকে কিন্তু চাপ বলা হয়। এটা খেয়াল তো করো। চাপের সাথে মিলে যায়। হ্যাঁ, এটা বুঝতে হবে। হ্যাঁ, এটা চাপ কার ধর্ম বলো? চাপ জি হচ্ছে স্যার। তরল, চাপ হচ্ছে তরল বা গ্যাস, এটার ধর্ম হচ্ছে চাপ। ঠিক আছে? জি স্যার। চাপ কি কঠিনের ধর্ম নাকি তরল বা গ্যাসের ধর্ম? আর এইটা জি স্যার। পীড়নটা তাহলে কার ধর্ম? গ্যাসের ধর্ম। সেটা হচ্ছে তোমার কঠিনের ধর্ম। এই যে আমি সব লিখে দিয়েছি এখানে। কঠিন। তাহলে এই যে কঠিন। তোমার তরল বা চাপের ক্ষেত্রে যে রাশিটার নাম হচ্ছে চাপ, কঠিনের ক্ষেত্রে সেই রাশিটার নাম হচ্ছে পীড়ন। এই যে এখানে সুন্দর করে লিখে দেওয়া হলো। আর এটার একক কি, মাত্রা কি, তোমরা বাছাই করে নিবে। বল ভাগ ক্ষেত্রফল, তাহলে মাত্রা একক বের করতে পারবে। আচ্ছা, এবার তাহলে আমরা পীড়নের যে কনসেপ্টটা সেটা আমরা জানলাম। পীড়ন বলতে বোঝানো হচ্ছে যে কোনো বস্তুর বিকৃতি ঘটাবার জন্য অথবা বিকৃতির বিরুদ্ধে একক ক্ষেত্রফলের উপরে যে বল তোমার প্রযুক্ত হয়, অথবা একক ক্ষেত্রফলের উপরে যে বাধা দানকারী বল উৎপন্ন হয়, তাকে বলা হয় পীড়ন। তাহলে সেই পীড়ন দ্যাট ইজ ইকুয়াল টু আমরা লিখবো এফ বাই এ। আর বিকৃতি বলতে বোঝানো হচ্ছে যে কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রযুক্ত হলে যদি এর আকার আকৃতি আয়তনে পরিবর্তন হয় তথা স্বাভাবিক অবস্থার পরিবর্তন হয়, তাহলে এই অবস্থাটার নামই হচ্ছে তোমার বিকৃতি। এখন পীড়ন যেমন আমরা পরিমাপ করছি এফ বাই এ দিয়ে, তাহলে বিকৃতি পরিমাপ করারও তো একটা সূত্র আছে, তাই না? তো ধরো কোনো বস্তুর মাত্রা, ধরো কোনো বস্তু, ধরো এটা একটা বস্তু, হ্যাঁ, এই বস্তুটার মাত্রা ধরো তোমার ইনিশিয়াল মাত্রা ধরো এ। এখন মাত্রা বলতে দৈর্ঘ্য হতে পারে, আয়তন হতে পারে, অন্য যে কোনো কিছু হতে পারে। তো আমরা আদি মাত্রাটাকে আমরা কত ধরে নিলাম? এ। এখন ধরো এই বস্তুটা ধরো ছোট হয়ে গেল, সাইজটা ছোট হয়ে গেল, এতটুকু হয়ে গেল, তাহলে মাত্রাটা দেখো তো চেঞ্জ হয়ে গেল না? এই মাত্রাটা ধরো তোমার বি। তাহলে কি মাত্রার পরিবর্তন কত হয়েছে? মাত্রার পরিবর্তন কত হয়েছে? বি ডিফারেন্স এ। আমরা বড়টা থেকে ছোটটা মাইনাস করব, এই জন্য আমরা এখানে যেটা বড় সেটা প্রথমে লিখবে আর যেটা ছোট সেটা পরে লিখবে, মাঝখানে মাইনাস চিহ্ন দিবে। আচ্ছা, তবে বলো তো এই মাত্রার যে পরিবর্তনটা হলো সেটা কোন জায়গা থেকে হয়েছে? আদি মাত্রা থেকে হয়েছে। তাহলে এ মাত্রায় পরিবর্তন হয়েছে বি ডিফারেন্স এ। তাহলে একক মাত্রায় পরিবর্তনটা কত হয়েছে বলো? বি ডিফারেন্স এ ডিভাইডেড কত? এ। এই সমীকরণ দ্বারাই আমরা পরিমাপ করব, বিকৃতি পরিমাপ করব, বি ডিফারেন্স এ ডিভাইডেড এ। তার মানে বিকৃতির ম্যাথমেটিক্যাল সংজ্ঞা হলো কোন বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হয়। কি বললাম? কোন বস্তুর একক মাত্রা, মাত্রা বলতে ওই যে দৈর্ঘ্য হতে পারে, ক্ষেত্রফল হতে পারে, আয়তন হতে পারে, এইগুলোকে বলা হচ্ছে মাত্রা। বুঝতে পেরেছো? তাহলে বিকৃতি আমরা কিভাবে সংজ্ঞা দিব? যে কোনো বস্তুর
একক মাত্রায় যে পরিবর্তন হয় তাকে বলা হয় বিকৃতি। তাহলে কোনো বস্তুর আদি মাত্রা যদি এ হয়, পরিবর্তিত মাত্রা যদি বি হয়, তাহলে মাত্রার পরিবর্তন কত হয়েছে, বি মাই ডিফারেন্স এ। এই পরিবর্তনটা কোন জায়গা থেকে হয়েছে, আদি মাত্রা থেকে হয়েছে, তাহলে এ মাত্রা থেকে পরিবর্তন হয়েছে বি ডিফারেন্স এ, আর একক মাত্রায় পরিবর্তন হবে তাহলে এ ভাগ হয়ে যাবে। এটাই হচ্ছে তোমার বিকৃতি। দেখো তো সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছে কিনা? এই বিকৃতি হচ্ছে তোমার 3 প্রকার। একটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, তাহলে তার রেসপেক্টে পীড়নও আবার 3 প্রকার। একটা হচ্ছে তোমার দৈর্ঘ্য পীড়ন। প্রত্যেকটা বিকৃতি রেসপেক্টে একটা করে কি থাকবে বলো? পীড়ন থাকবে। পীড়ন থাকবে। আচ্ছা, এখন বলো আমরা দৈর্ঘ্য মানে কি, তাহলে এটার কি নাম থেকে কি বোঝা যাচ্ছে, দৈর্ঘ্যের কি হবে বলো? পরিবর্তন হবে। তো ধরো এইটা একটা বস্তু, এখান থেকে আমি ঝুলিয়ে দিলাম এই বস্তুটার আদি যে দৈর্ঘ্য সেটাকে আমরা নামকরণ করলাম এল। এবারে আমি এই বস্তুর নিচের দিকে বল প্রয়োগ করলাম, এ বল প্রয়োগ করা হলো। তো বল প্রয়োগ করার ফলে ধরো এই বস্তুটা এইরকম একটা অবস্থা তৈরি হলো, এইরকম একটা অবস্থা তৈরি হলো। ডটের লাইন দ্বারা আমি বোঝানোর চেষ্টা করেছি এটা ওই বল প্রয়োগ করার পরে যে পরিবর্তন হচ্ছে, বিকৃতি হচ্ছে, সেটা দেখানোর চেষ্টা করেছি। এটা নামকরণ করলাম আমরা এল প্রাইম। আচ্ছা, এখন বলো তো এই চিত্র থেকে বলো আদি মাত্রা কি আর পরিবর্তিত মাত্রা কি, চিত্র থেকে বলো। আদি মাত্রা এল, হচ্ছে পরিবর্তিত L এবং আদি মাত্রা পরিবর্তিত মাত্রা হচ্ছে এল প্রাইম। তাহলে আমার এখানে মাত্রার পরিবর্তন কত হয়েছে লিখতে পারি না, এল দ্যাট ইজ ইকুয়াল টু এল প্রাইম মাইনাস এল, দেখা যায় না? তাহলে দৈর্ঘ্য বিকৃতি ইজ ইকুয়াল টু কত বলো? এই যে আমরা যে বি ডিফারেন্স এ লিখেছিলাম, খেয়াল করে যে বি ডিফারেন্স এ, তো বি মানে কত এল প্রাইম, আর এ মানে কত এল, আর এই এ মানে হচ্ছে এল। তাহলে এই যে এল প্রাইম থেকে এল মাইনাস করলে যেটা হবে সেটা চিত্রে আমরা এই জায়গায় আমরা একটু দেখাতে পারি। দেখো আমি এগুলো বোঝা যাচ্ছে কিনা, চিত্র থেকে দেখা যাচ্ছে কিনা। এই যে এইটুক যে দৈর্ঘ্য সেটা হচ্ছে ছোট হাতের এল, এল। ডেল এল আমি নামকরণ করি নাই, ছোট হাতের এল দিয়ে প্রকাশ করেছি। একটু দেখো বুঝে কথা বলো, হ্যাঁ আমি ডেল এল লিখি নাই, এল লিখেছি এখানে। আচ্ছা, এটাকে বুঝতে পেরেছি সবাই? তাহলে দৈর্ঘ্য বিকৃতি ইজ ইকুয়াল টু কি লিখবো আমি বলো? ছোট হাতের এল ডিভাইডেড ক্যাপিটাল এল। বুঝেছো? জি স্যার। জি স্যার। তাহলে মানে দৈর্ঘ্য বিকৃতি তাহলে সংজ্ঞা কি, যে কোনো বস্তুর দৈর্ঘ্যের যে পরিবর্তন হচ্ছে এটাই হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। তাহলে একক দৈর্ঘ্যে যে পরিবর্তন, ম্যাথমেটিক্যালি যেটা আমরা বলবো একক দৈর্ঘ্যে যে পরিবর্তন হয় সেটাই বলা হয় দৈর্ঘ্য বিকৃতি। তাহলে আমার টোটাল এল দৈর্ঘ্যে এর পরিবর্তন হয়েছে কত, ছোট হাতের এল। তাহলে একক দৈর্ঘ্যে পরিবর্তনটা কত হয়েছে, ছোট হাতের এল ডিভাইডেড ক্যাপিটাল এল। এটাই হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, যেটা আমরা লিখেছি যে ছোট হাতের এল ডিভাইডেড ক্যাপিটাল এল। বলো তো বিকৃতির কোনো একক আছে বলো তো? আমি আগে বলি নাই, ভুলে গিয়েছিলাম, বিকৃতির কোনো একক না স্যার। না, না এটা স্যার। একই জাতীয় দুটি রাশির অনুপাত, মানে একই মাত্রার দুটি অনুপাত। তো মাত্রা দৈর্ঘ্য হতে পারে, আয়তন হতে পারে, ক্ষেত্রফল হতে পারে। তাহলে এই ক্ষেত্রে বিকৃতির কোনো একক নাই, কিন্তু এটা মনে রাখবে। আচ্ছা, এবারে চলে এসো এই তাহলে দৈর্ঘ্য পীড়নের সংজ্ঞাটা কি বলবে এখন বলো তো? তাহলে দৈর্ঘ্য পীড়নের সংজ্ঞা এখন বলতে হবে যে দৈর্ঘ্য বিকৃতি ঘটাবার জন্য ওই বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বল প্রয়োগ করতে হয় তাকে বলা হয় দৈর্ঘ্য পীড়ন, দ্যাট ইজ এফ ডিভাইডেড এ। অথবা দৈর্ঘ্য বিকৃতি ঘটাবার জন্য কোনো বস্তুর বিকৃতির বিরুদ্ধে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বল লম্বভাবে যে বাধাদানকারী বল উৎপন্ন হয় তাকে বলা হয় দৈর্ঘ্য পীড়ন। দুটা দিয়েই দেওয়া যাবে। তাহলে দৈর্ঘ্য পীড়নের ক্ষেত্রে কোন বিকৃতি ঘটাবার জন্য বল প্রয়োগ করতে হবে? দৈর্ঘ্য বিকৃতি ঘটাবার জন্য বল প্রয়োগ করতে হবে, কেননা প্রত্যেকটা বিকৃতির রেসপেক্টে একটা করে কি আছে, পীড়ন আছে। দেখো এই কনসেপ্টটা বুঝতে পেরেছো কিনা বলো, দৈর্ঘ্য বিকৃতি আর দৈর্ঘ্য পীড়ন। জি স্যার। জি স্যার। এবারে চলে এসো আয়তন বিকৃতি, আয়তন পীড়ন। তাহলে এখানে কি হবে, আয়তনের কি হবে বলো? আয়তনের বিকৃতি হবে। বিকৃতি হবে। হ্যাঁ, আয়তনে বিকৃতি হবে, এবং তার রেসপেক্টে আরেকটা কি পাবো আমরা, আয়তন পীড়ন পাবো। প্রত্যেকটা আয়তন পীড়ন। রেসপেক্টে একটা করে তোমার পীড়ন পাওয়া যাবে। আচ্ছা, এখন বলো তো ধরো এইটা ধরো তোমার একটা বস্তু, এবার আমি এটার উপরে চারিদিক থেকে বল প্রয়োগ করলাম, চারিদিক থেকে আমরা সমান মানের বল প্রয়োগ করতেছি, আমরা এফ বল প্রয়োগ করতেছি। তাহলে এখন বলো তো এই বস্তুটা তুমি আবার বাইরের দিকে টানতেও পারো, সেটা কোনো সমস্যা নেই, আমরা ভিতরের দিকে বল প্রয়োগ করছি। তো এটার ক্ষেত্রে কি হবে বলো, এই বস্তুটা কি হবে, এইরকমই থাকবে না ছোট হয়ে যাবে বলো?
সংকুচিত আচ্ছা হবে। ছোট হয়ে যাবে। ছোট হয়ে যাবে। আচ্ছা, চারিদিক থেকে যেহেতু সমমানের বল প্রয়োগ করেছো তাহলে এটা ছোট হয়ে যাবে। তো আদি আয়তন ধরো হচ্ছে তোমার ভি, আর মাত্রার যে পরিবর্তনটা হলো, এই যে এখান থেকে এতটুকু যে আয়তন পরিবর্তন হলো সেটা হচ্ছে ধরো ছোট হাতের ভি। তাহলে আয়তন বিকৃতি ইজ ইকুয়াল টু কি হবে বলো? আয়তন বিকৃতি ইজ ইকুয়াল টু হবে তোমার ছোট হাতের ভি ডিভাইডেড ক্যাপিটাল ভি। আর আয়তন পীড়নের ক্ষেত্রে কি বলবো? আয়তন পীড়নের ক্ষেত্রে বলতে হবে ওই যে আয়তন বিকৃতি ঘটাবার জন্য কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বল প্রয়োগ করতে হবে। তাহলে সেটা আয়তন পীড়ন ইজ ইকুয়াল টু কত লিখবে তোমরা? এফ ডিভাইডেড এ। পীড়ন কিন্তু সবসময় এফ বাই এ, কিন্তু কোন ক্ষেত্রে কোন বিকৃতি ঘটাচ্ছে সেটা উল্লেখ করতে হবে। এটাই হচ্ছে মূল কনসেপ্ট। আচ্ছা, এখান থেকে আমার একটু জানার আছে, বলো তো এই আয়তন বিকৃতির ঘটাবার ক্ষেত্রে এখানে এই পদার্থের যে তোমার শেপ ছিল, আচ্ছা তোমরা কি এই জিনিসটা জানো? বাংলা ভাষাতে ভুল আছে যদিও, শেপ কি জিনিস আর সাইজ কি জিনিস বলো? শেপ মানে হচ্ছে জ্যামিতিক যে স্ট্রাকচারটা, বলো এটা জ্যামিতিক নাম কি বলো? ক্যালাস, বলো। ত্রিভুজ, চতুর্ভুজ এগুলো। এটা বলো তো এই আয়তন বিকৃতি, ত্রিভুজ, চতুর্ভুজ এগুলো। হ্যাঁ বলো জ্যামিতিক বৃত্ত। গঠন কি বোঝো না তোমরা? ত্রিভুজ, বর্গাকার, সামান্তরিক, আয়তাকার, গোলাকার, এইগুলো জ্যামিতিক গঠন। জ্যামিতিক শেপ যেটা বলা হয় পদার্থের। যত বলো এখন বলো তো আয়তন বিকৃতির ক্ষেত্রে ঘটনা কি ঘটেছে বলো? আয়তন বিকৃতির সংজ্ঞা কিন্তু এটা যে জ্যামিতিক গঠন। হ্যাঁ বলবে যে যে পরিবর্তন হবে। আমাকে বলতে দাও, যে বিকৃতির ক্ষেত্রে পদার্থের আকারের পরিবর্তন হয় না কিন্তু আকৃতির পরিবর্তন হয়। আকৃতি ছোট হয়ে গেছে দেখো, আকার কিন্তু ওটাই আছে। আকার মানে শেপ, আর আকৃতি মানে হচ্ছে সাইজ। বাংলা ভাষায় আবার শেপ সাইজ মানে আকার আকৃতি একই বলা হচ্ছে, কিন্তু ইংলিশ দিয়ে মনে রাখবে তোমরা, শেপ মানে হচ্ছে গঠন, জ্যামিতিক গঠন, সাইজ মানে ছোট বড়। তাহলে এই ক্ষেত্রে আয়তন বিকৃতির ক্ষেত্রে কি পদার্থের শেপ চেঞ্জ হয়েছে না ওটাই আছে? ওটাই আছে। কিন্তু কি হয়েছে বলো? কিন্তু আয়তনের কি হয়েছে? এটা ছোট হয়ে গেল না? সাইজের পরিবর্তন। তাহলে এটা সাইজ ছোট হয়ে গেল। এই যে বিকৃতি, এটাই হচ্ছে আয়তন বিকৃতি। তো সময় শেষ হয়ে গেছে, আজকে এইটুকুই থাক। আমরা আগামী সেই ক্লাসে